রিয়াল মাদ্রিদের ডিএনএতে ইউসিএল আছে, এই জিনিসটা আমি এতবার বলছি, এতবার বলি, কেউ বিশ্বাস করতে চায় না। অনেকেই ধারণা করছিলেন যে ম্যান সিটি জিতবে বা ম্যান সিটি ড্র করবে। ইভেন আমি কালকে যখন ভিডিও দিই তখন একজন পোস্ট করছে যে হচ্ছে যে ভাই বোঝা যাচ্ছে আপনি রিয়াল মাদ্রিদ। আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি কি না করি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সান্তিয়াগো বার্নাব্যুতে এসে আপনাকে জিততে হবে, ব্যাপারটা খুবই টাফ। কালেভদ্রে অনেকেই জিতে, কিন্তু দিস ইজ টাফ। বাট একটা জিনিস বলতেই হবে, ও মাই ভালভার্দে ক্যাপ্টেন্সি করছে দুর্দান্ত, সেভ করছে দুর্দান্ত, 3টা গোল করছে, হ্যাটট্রিক হইছে। মানে কালকে রাতটা পুরো ভালভার্দেময়। তার সাথে ব্রাহিম ডিয়াজকে দেখলাম দুর্দান্ত খেলছে। মানে আমি রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির এই ম্যাচটা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখেন আমি একদম খাস বাংলায় বলি, পেপ গার্ডিওলার যেই ট্যাকটিক্সগুলো ছিল এগুলো কিন্তু আনভেল হয়ে গেছে। এগুলো আর আগের মতো আর কাজ করে না। সে যেই জিনিসটা করতে চায় সেটা হচ্ছে কি, মানে আমি আমি যেটা বুঝি আর কি, সেটা করতে চাই যে মানুষ এখন বর্তমান ইয়েতে তো চলে গেছে 4-3-3 এই ধরনের পজিশনগুলো চলে গেছে। তো পেপ গার্ডিওলা 3-4-2-1 এই ফরমেশনগুলো করে মিডফিল্ডকে নিয়ন্ত্রণ নিতে চাই। কিন্তু মিডফিল্ডকে নিয়ন্ত্রণ নিতে চাইলে আপনাকে মিডফিল্ডে সেই পরিমাণ অস্ত্র থাকা লাগবে। ম্যান সিটির এখন বর্তমানে সেই অস্ত্রটা নাই, বা থাকলেও তারা সে পরিমাণ কাজ করতে পারতেছে না। দেখেন রিয়াল মাদ্রিদের ডিএনএতে ইউসিএল আছে বলে কিন্তু আরবেলো এখানে কোচিং মানে প্যানেলে থাকলো নাকি কার্লো আঞ্চলিতে থাকলো, ব্যাপারটা এরকম না। কিন্তু এই যে ডিএনএর ব্যাপারটা বললাম, মানে ওই 11 জন যখন নেমে গেছে তখন আরবেলো আছে না কার্লোতে আছে এটা ফ্যাক্ট করেনি। তখন ওরা নিজেদের মতো খেলার চেষ্টা করছে এবং 4-3-3 করছে, কখনো কখনো 4-4-2 হয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদে। যখন এই জিনিসটা হয়েছে তখন তারা প্রচুর পরিমাণে কাউন্টার অ্যাটাকগুলো করার অপশন পাইছে। এবং আপনি সেকেন্ড গোলটা খেয়াল করবেন ভালভার্দের, যেটা হচ্ছে যে লং পাস থেকে কাউন্টার অ্যাটাক হয়েছে এবং উইং থেকে যখন সে ঢুকে গেছে এবং ডোনামোকে যখন সে মানে পুরো মিসগাইড করে ফেলছে, ভাই এটা একদম দেখে মনে হচ্ছে মানে ক্লিনিক্যাল ফিনিশ তো বটে, দেখে মনে হচ্ছে একদম পিওর স্ট্রাইকিং ফিনিশ। আমি ভালভার্দের কোনো তুলনা দিব না। তার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, প্রচুর রান মেক করে, পুরো খেলায় প্রচুর রান মেক করে, প্রচুর সেভ করে, প্রচুর অপশন তৈরি করে, প্রচুর চান্স ক্রিয়েট করে। এই ছেলেটাকে অনেক কোচ চিনতে পারে নাই, অনেকেই কিন্তু তাকে সাব করাইতো, বাসায় রাখতো, তাকে নিজস্ব পজিশনে খেলতে দিত না। কিন্তু এখন নিজস্ব পজিশনে ফ্রি রুলে খেলাচ্ছে বলে দেখেন তার কি অবস্থা। বেসিক্যালি একজন লেফট ব্যাক মানে কিভাবে মানে মানে করতেছে, মানে গোল করতেছে, এটা দেখার চোখে সৌন্দর্য। আর ম্যানচেস্টার সিটি কি কথা কি বলবো, মানে আমি কাউকে আমার চোখে পড়ার মতো কিছু মনে হলো না। আর্লিং হাল্যান্ডকে তো দেখলাম যে পুরো বাক্সের মধ্যে বন্দি করে রাখছে। আর তারপর জোকুমুকু কয়েকবার একটু রানমান মেক করলো, কয়েকবার একটু চান্সেস ক্রিয়েট করলো, বাট আলটিমেটলি দিন শেষে যা তাই হয়ে গেল। রিয়াল মাদ্রিদের এই ইউসিএল জেতাটা হয়তো এখন অনেকে বলবেন যে ভাই সেকেন্ড লেগে গিয়ে তো ম্যান সিটিতে 5-0 হেরে আসতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ওই যে বললাম রিয়াল মাদ্রিদের ডিএনএতেই আছে ইউসিএল। সো রিয়াল মাদ্রিদ ম্যান সিটিতে যে কি খেলতে হবে, কিভাবে খেলতে হবে, এই জিনিসটা তারা জানে। ওখানে কি খেলতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে ম্যাচ বের করে নিয়ে আসতে হবে জানে। যদি তারা 2-0 হয়ে আসে তাও তো রিয়াল মাদ্রিদ জিতে যাবে, মানে চলে যাবে। সো এই জন্য বলতেছি ম্যান সিটির এই মানে পুরনো ট্যাকটিক্সের কাছে রিয়াল মাদ্রিদ মানে কোনো কিছু, মানে তাকে ধরার মতো কোনো কিছু ছিল না। আর সত্যতা বলতে কি যে মিডফিল্ডে আপনি পজিশনিং নিচ্ছেন কিন্তু আপনি গোল আদায় করতে পারতেছেন না। আর রিয়াল মাদ্রিদ যেটা করছে যে আপনি পজিশনিং দিনেন বানেন, কাউন্টার অ্যাটাক করতে হবে, কোন মোমেন্টে কাউন্টার অ্যাটাক করতে হবে সেগুলো একদম খুবই মানে স্পষ্ট ছিল। আর ভিনিসিয়াস জুনিয়রের কিছু ক্যারিশমা দেখলাম দুর্দান্ত ছিল, বিশেষ করে যখন সে অ্যাসিস্ট করলো। ভাই এটা দেখে মনে হতে পারে যে ম্যান সিটির পায়ে মানে একজন খেলোয়াড়ের পায়ে বল লেগে ডিফ্লেক্ট হয়ে ভালোভাবে কাছে গেছে, বাট ব্যাপারটা এরকম না ভাই। ব্রাজিলিয়ান ফুটবলার এরকমই, আপনার কাউকে গায়ে পায়ে মায়েরাই কিন্তু আপনার কাছে বলটা পৌঁছাই দিবে। মানে ওরা ওই জিনিসটা না যে ওর কাছে ডিরেক্ট পৌঁছাই দিবে, কোনো না কোনোভাবে আপনাকে ওরা জানে যে এই টোতে লাগলে বলটা ওই জায়গায় গিয়ে পৌঁছাবে, এই মানে মাসেলে লাগলে বলটা ওই জায়গায় গিয়ে পৌঁছাবে। এবং ভিনি দেখবেন যেভাবে বলটাকে কাটব্যাক করছে, ওই সময়টাই সে সামনে যে ডিফেন্ডারগুলো ছিল তাদেরকে বল রিফ্লেক্ট করাই তার কাছে বলটা পাঠানোর ট্রাই করছে এবং সেটাই হয়েছে। সো এই জন্য বলতেছি ভিনিসিয়াস জুনিয়র
নেইমার, হ্যাঁ, রদ্রিগো, এই টাইপের খেলোয়াড়রা না আপনার এমন এমন সময় এমন এমন কাজ করে আপনাকে বলায় না দিবে, এগুলো দুর্দান্ত। যাক, কালকে আমি বলছিলাম ভিনিসিয়াস জুনিয়রকে দেখবো আমরা অন্য রূপে, সেটা দেখতে পেলাম। আর সারাদিন পড়লাম ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে, পড়ে গেল প্রশ্ন উঠে গেল হচ্ছে মানে ভালভার্দেকে নিয়ে। সো এই ভালভার্দের ব্যাপারটা আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় যে ছুপা রুস্তম টাইপের, মানে দলের মধ্যে থাকে, যখন প্রয়োজন পড়ে তখন সে জ্বলে ওঠে। ওয়েল, এখন ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী লেগে কি হবে, পরবর্তী লেগে যাই হোক ভাই, যাই হোক 4-0-তে ম্যান সিটি জিততে পারবে না, পারবে না। আপনি এতিহাদ স্টেডিয়ামে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে এরকম করবেন, হবে না। তারা অন্য ট্যাকটিক্স নিয়ে খেলবে রিয়াল মাদ্রিদে। আমি রিয়াল মাদ্রিদ ফ্যান এরকম মনে করতেছেন, করেন না। আমি সব দলেরই ফ্যান, আমি রিয়াল মাদ্রিদের ফ্যান, আমি আর্সেনালের ফ্যান, আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান, আমি বায়ার্ন মিউনিখের ফ্যান, আমি সব দলেরই ফ্যান। তো ওই জায়গা থেকে বলতেছি ইউসিএল এর ম্যাচ যেমন হওয়া উচিত ছিল সেমনটাই হয়েছে। ওদিকে আমি আরেকটা প্রেডিকশন দিছিলাম যে পিএসজি জিতবে চেলসির কাছে। পিএসজি 5 গোল করছে, জিতছে। অনেকে এটা বিশ্বাস করতে পারেন না। এই জন্য বলতেছি ভাই, যতটুকু খেলা দেখি, যতটুকু খেলা দেখার বয়স হয়েছে, আমরা বুঝতে পারি যে ইউসিএল এর ডিএনএ কার কার গায়ে থাকে এবং কিভাবে ম্যাচগুলো ঘুরায়, বর্তমান সময়ে কিভাবে ম্যাচগুলো চলে যাবে, এগুলো বোঝা যায়। যাই হোক, এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ম্যান সিটি ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই রিয়াল মাদ্রিদ সামনের দিনে আরও বেশি অপ্রতিরোধী হয়ে উঠবে যদি আলবেলোয়া সবাইকে এই ফ্রি রোলটাই খেলতে দেয়, যদি নিজের মতো করে চেপে না ধরে, ফ্রি রোলে খেলাই, তাহলে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ ইউসিএল এর ফাইনালে গেলে আমি অবাক হব না। আপনারা অবাক হবেন কিনা জানাবেন কমেন্ট সেকশনে। সবার জন্য শুভকামনা, রমজানের শুভেচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।